আজকে যে কেসটা আমরা দেখাতে চাইছি এটা আসলে কোনো কেসই নয়। না কোনো অভিযোগ দায়ের হয়েছে, না অপরাধের কোনো সূত্র, শুধু একটা খবর পাওয়া গিয়েছিল। একটা এরকম খবর যেটা আমাদের কাছে অনেক জটিল পদ্ধতিতে এসেছিল। এই যে তো আমাকে দেশি খাওয়াবি ভাই? কেন রে খাওয়াবো? তোর কি হ্যাপি বার্থডে নাকি? কেকটা খাওয়া না রে ভাই, দুদিন ধরে গলাটা শুকিয়েছে। হট! আরেকবার যদি গায়ে হাত দিস না তোকে খুব পেটান পিটবো, বুঝলি? চল যা। একটা দারুণ খবর দেবো, পাক্কা খবর দেবো, কোনো জল মেশানো নয়, একেবারে নিট দেবো। বেটা, ইনফরমারকে খবর দিবি আবার তুই? খবরটা শুনলে খুপড়ি নড়ে যাবে। আমার কাছে এখন কোনো কেস নেই, আর তোর কাছে কোনো টিপ চাইনি। তাহলে তোর কাছে এই নতুন খবর কোথা থেকে এলো? এটাই কথা, যে খবরটা আমি দেবো না তুই লাফিয়ে উঠবি, মিলিয়ে নিস তুই। আর তুই আমার কাছে খবরটা শুনে না তুই ওই হ্যাঁ ভারতরত্ন পেয়ে যাবি। আমাকে শুধু এক এক সপ্তাহ খাইয়ে দে। আজ আমাকে শুধু একটু খাইয়ে দে না রে ভাই, গলা শুকিয়ে গেছে। আগে আমায় খবরটা বল। জিতু, আজ কত তারিখ রে ভাই? 15 জুন 2017 বৃহস্পতিবার। বল। 2015 সালে দেওয়ালি কোন তারিখে পড়েছিল মনে আছে? এবার তুই যেটা খেতে চলেছিস না, সারা জীবন মনে রাখবি। চারিদিকে পটকা ফাটছিল। 2015 সেটা দেওয়ালির দিন ছিল। আর কি হয়েছিল 2015 দিওয়ালিতে? অরুণাপুরম স্টেশন চিনিস? আরে মাতাল, তারপর বল। অরুণাপুরম স্টেশন থেকে খানিকটা সামনে, না খানিকটা পিছনে, হয়তো সামনে, মনে পড়েছে স্টেশনের খানিকটা সামনে, রেলগেটের আগে আমি ফুল পিক আপে ছিলাম, বস্তা পেতেছি আর শুয়ে পড়েছি। কে ছিল লোকটা যাকে লাইনে শুইয়ে দেওয়া হয়েছিল? আমি ঠিক বলতে পারবো না। আর ওই 4 জন কারা ছিল? আমি কি করে জানবো? তাহলে বেটার ছেলে তুই জানিসটা কি? হ্যাঁ, পরের দিন আমি ওই স্টেশনে ভিক্ষে করছিলাম। ওই দিন যে লোকটাকে রেল লাইনে শুইয়ে দিয়ে গেছিল না, তাকে আবার আমি দেখতে পেলাম। আরে বেটা চন্দু, মরে পড়েছিল। ও মা, মা গরিব মানুষকে দুটো খেতে, মা দুদিন ধরে কিছু খাইনি মা। কয়েকদিন ধরে ওই লাশের ফটোটা স্টেশনের বোর্ডে আটকানো ছিল, তারপর খুলে দেয়। তো এটাই হলো সেই খবর। দাঁড়া, এক তো তুই 1.5 বছর পরে খবরটা দিচ্ছিস,
তারপরে তুই একের পর এক মিথ্যে বলে যাচ্ছিস আমায়। আরে তোর বাবারা পুলিশের লোকই তো খোঁজ নেবে, পুলিশকে গিয়ে শুধু খবর দে, ভালো বক্সেস পাবি। খবর 24 ঘন্টা পরেই কিন্তু এক্সপায়ার হয়ে যায়, আর তুই আমাকে 36 মাস আগের গল্প শোনাচ্ছিস, আর সেটাও একটা ব্রেকিং নিউজের মতো। আরে তুই কি ভেবেছিস বলতো আমাদের, হ্যাঁ নিউজ চ্যানেল নাকি? স্যার, প্রথমে আমারও মনে হয়েছিল যে এই চন্দু ভিখারিটা মদ খাওয়ার জন্য আমাকে বোকা বানাচ্ছে, কিন্তু স্যার ও নেশা হয়ে যাওয়ার পরেও না একই কথা বলতে থাকে। তারপরে আমার মাথায় বুদ্ধি এলো যে হতে পারে যে মার্ডারটা হয়েছিল হয়তো সত্যিই ছিল, আর ওটাকে কি বলে যে ওটাকে অ্যাক্সিডেন্টের কালার দেওয়া হচ্ছে, মানে পারফেক্ট মার্ডার। অরুণাপুরম রেলওয়ে স্টেশনের কাছে? আগে হ্যাঁ, আমি খোঁজ নিয়েছি, এই চন্দু ভিখারি যে ট্র্যাকের কথা বলছে সেটা অরুণাপুরম আর হিমগুড়ি এই দুটো জায়গার মাঝেই পড়ে। 2015 দিওয়ালির সময় অরুণাপুরম জিআরপি থেকে ভেরিফাই করো। হ্যাঁ স্যার। স্যার হতে পারে বডি এখনো ক্লেম করাই হয়নি। ওই ভিখারিটার কথা অনুযায়ী ওই ট্র্যাকে শোয়ানোর সময় 4 জন লোক ছিল, তাহলে মার্ডার রুল আউট করতে পারি না। এখন দেখো একজন মাতালের কথা কতটা ভরসা করা যায়। সেটাও ঠিক স্যার, গল্পটা পুরোপুরি মন গড়া হতে পারে না। বা একটা পারফেক্ট ক্রাইমের কথাও হতে পারে, কি জানি। এত ওয়ার্নিং, এত সতর্কতা সত্ত্বেও কত লোক এই লাইনটাকে প্রতিদিন ক্রস করে। আর এই ট্র্যাকে অ্যাক্সিডেন্ট রেট হাই রয়েছে, প্রতি সপ্তাহে একটা না একটা অ্যাক্সিডেন্ট কেস এই ট্র্যাকে হতেই থাকে। আমি 2015 দেওয়ালির আশেপাশে যেসব অ্যাক্সিডেন্ট এই ট্র্যাকের ওপর হয়েছে সেগুলোর কেসগুলো ঘেটে দেখবো। আসলে আমি সেই সময় এখানে ছিলাম না, এখানে পোস্টিং এসেছি মাত্র 8 মাস হয়েছে। ফাইল তো আমাকে চেক করতেই হবে। আমরা শুধু এই কারণেই চেক করাচ্ছি, কারণ খোঁচররা বলেছে যে মার্ডার হলেও হতে পারে, আবার এটাও হতে পারে যে কিছুই হয়তো হয়নি। চন্দু বলেছিল মৃত মানুষটা পুরুষ, রাইট? ইয়েস স্যার। তাহলে এই মুহূর্তে ওই মহিলাকে রুল আউট করে দিই। ঈশ্বর, কি মনে হয় এটা? স্যার মনে হয় জেনে বুঝেই লোকটাকে ট্র্যাকে এইভাবে রাখা হয়েছে, যাতে ওর মুখটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া যায়। আইডেন্টিটি পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে। এই 3টে ছবি চন্দুকে দেখাও। জিতু দেখ দেখ, শোন, তুই চাইলে মদের টাকা ফেরত নিয়ে নে, আমাকে মার খাওয়ানোর ব্যবস্থা করিস না, আমার সেই বয়স নেই রে ভাই। কিন্তু জেলের হাওয়া তো খেতে পারিস, চল। দেখ সেদিন রাতে মদ খেয়েছিলাম, কিন্তু সত্যি কথা বলেছি ভাই। আজকে চা খেই না, এখন সত্যি কথাটা বলে দে, চল। এ এ এ ছিল সাহেব, আমার ঠিক মনে পড়ছে, জামা কাপড় এটাই ছিল সাহেব। দেওয়ালির টাইম ছিল, শিওর তুই মদ খেয়েছিলি। ট্র্যাকে অন্ধকারও ছিল হয়তো, তাও তুই চিনে নিয়েছিস। এটা নয় তো যে মদ বদের চক্করে তুই এই জিতুকেই গুলি করে দিয়েছিস তুই? না 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 সাহেব, মদের দিব্যি 4 জন লোক ছিল সাহেব, ওরা লোকটাকে রেল লাইনে সইয়ে দেয়, আমি নিজে চোখে দেখেছি। স্যার অরুণাপুরম জিআরপি থেকে 1 নভেম্বর 2015 থেকে 15 নভেম্বর 2015 অবধি সমস্ত মিসিং কমপ্লেন দেখা হয়েছে, কিন্তু কোনো মিসিং কমপ্লেনই পায়নি ওরা। রেলওয়ে থেকেই বডির অন্তিম সংস্কার করা হয়েছে। আর পরে কোনো খোঁজ খবরও আসেনি? আগে না স্যার। আমাদের কাছে শুধু একটা মাতাল উইটনেস আছে, আর কেসটাও 1.5 বছরের পুরনো। ঈশ্বর, এই কেসটা কি আমাদের হাতে নেওয়া উচিত? নভেম্বর 2015 থেকে জানুয়ারি 2016 পর্যন্ত শুধু অরুণাপুরমই নয়, এমনকি কর্ণাটকের সমস্ত পুলিশ স্টেশনে এই ফটোগ্রাফার ডিটেল পাঠানো হয়েছে। কোনো জায়গায় কোনো কমপ্লেনের সাথে এটা ম্যাচ করছে না। জানুয়ারিতে কেসটা ক্লোজ করা হয়েছে। এখন কোথা থেকে শুরু করবে এটা? তোমার কাছে শুধু একটা মাতালের বয়ান রয়েছে, কোনো মিসিং কমপ্লেনও নেই। হয়তো কোনো মিসিং কমপ্লেন ফাইল হয়নি, বা এটা হতে পারে কোনো অন্য ডিস্ট্রিক্টে হয়েছিল, বা অন্য কোনো স্টেটে। কিন্তু স্যার, আমার ইনটিউশন বলছে এটা মার্ডার হতেও পারে। নিয়ে নাও কেসটা, আমি তো বলছি শুরু করে দাও, কোনো প্রেশার নেই। কিন্তু এটা একটা সুযোগ এইটা প্রুভ করবার যে ক্রাইম কখনো নিখুঁত হয় না। স্যার, ডেড বডির ছবিগুলোকে আবার সার্কুলেট করার কিন্তু কোনো মানে থাকবে না। সব পুলিশ স্টেশনে পৌঁছে গেছে, সবার ফাইলে থাকবে। এই কেসটা মোটামুটি 1.5 বছর পুরনো কেস স্যার। স্যার, যদি এটা ধরেও নি যে ভিকটিম অরুণাপুরম বা আশেপাশের কোনো অঞ্চলের হবে, তাহলে ভিকটিমের পরিবার কিন্তু কোনো মিসিং কমপ্লেন করায়নি। ভিকটিমের কাপড় দেখে মনে হয় এটা কোনো মিডল ক্লাস বা শ্রমিক শ্রেণীর মনে হয়, কিন্তু কোনো না কোনো জায়গায় তো ওর বাড়ি আছে, যেখানেও গত 1.5 বছর ধরে ফেরেইনি। এটা অরুণাপুরম, এ হিমগুড়ি। আর এটা হলে এই দুটো জায়গার মাঝখানে সংযোগকারী একটা রেলওয়ে ট্র্যাক, যেখানে মানুষটাকে শোয়ানো হয়েছিল। তাহলে ভিকটিম হিমগুড়ির হতে পারে বা অরুণাপুরমে। আর এই 4 জন খুনি কোনো একজন হয় এই এরিয়ার হতে পারে বা এই এরিয়ার। আর এটাও হতে পারে এই সব কটা হয় হিমগুড়ির কানেক্টেড, নয়তো অরুণাপুরমের থেকে। স্যার এটা অরুণাপুরম, হিমগুড়ি, মাগেহালি,
তাসিগারি, সেরোনাথ, এখান থেকে হতে পারে স্যার, কারণ এই এলাকাগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড স্যার। ভিকটিম প্রায় 1.5 বছর ধরে বাড়িতে ফেরেনি। বয়স 26 থেকে 29 বছর। এখন একজন অপরিচিত ব্যক্তির পরিচয় খুঁজে বার করতে হবে, আনুমানিক 10 লাখ লোকের মধ্যে থেকে। ভিকটিমের চেহারাও আমরা জানি না। ভিকটিম মারা গেছে, যাই হোক না কেন খুঁজতে তো হবেই। দশই নভেম্বর 2015 সময়, ওই সময় অরণ্যপুরী থেকে হিমগুড়ির মাঝখানে রেল ট্র্যাকে একটা বডি পাওয়া যায়। লোকটার বয়স 26 থেকে 29-এর মধ্যে হবে, আর মনে হয় ও গরিব বাড়ির ছেলে। তোমরা শুধু এটুকু খোঁজ নাও গত 1.5 বছরের মধ্যে কে কে বাড়িতে রিটার্ন করতে পারেনি। ওই মারা যাওয়া মানুষটার আইডেন্টিটি খোঁজে আমারও চালু রেখেছি, যে এখনো বাড়িতে ফেরেনি। আর সাথে সাথে আমরা অন্য কেসেও বিজি ছিলাম। আর তখনই একদিন সেই খবরটা এলো, যার আশা একদম কম। তুমি হিমাঙ্গীকে জিজ্ঞেস করো, ও এখান থেকে 3 নম্বর গলিতে থাকে। আচ্ছা, এই হিমাঙ্গীর বাড়িতে কেউ এমন আছে যে গত 1.5 বছরের মধ্যে বাড়িতে ফিরে যায়নি? হ্যাঁ, বিজয়, বিজয় কোটিয়ান, ওর স্বামী। আমার যতদূর মনে পড়ছে আগের বছর দিওয়ালি থেকে ওকে দেখিনি। আর হিমাঙ্গীও বাড়ি বাড়িতে কাজ করে, এই সময় হয়তো বাড়িতেই থাকবে। কে? আপনি হলেন হেমাঙ্গী কোটিয়াল? হ্যাঁ, আমি হেমাঙ্গী। আপনার স্বামী বিজয় কোটিয়াল 2015 দিওয়ালির সময় থেকে বাড়িতে ফেরেনি আজ? হ্যাঁ, কোথায় আছো? আপনি কে? বিজয় পাঠিয়েছে? আগে না, আমি পুলিশের লোক। পুলিশ? বিজয় কি জেলে? আগে না, আমার কাছে একটা ফটো আছে, কিন্তু তাতে মুখটা বোঝা যাচ্ছে না। মুখ? মুখ বোঝা যাচ্ছে না মানে? বাবা, বিজয়ের কোনো খবর পেলেন কি? না মা, কোনো খবর নেই। পার্বতী আর আমি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। বিজয় কি তোমাকে কিছু বলেছিল? দূরে কোথাও যাবে বলেছিল? না মা, 3 দিন আগে রোজের মতো খেয়ে এসেছিল, তারপর বলল দরকারি কাজ আছে, তাই আমিও মানুষকে নিয়ে শুয়ে পড়ি। আমি ওর কাজের ওখানে গিয়েছিলাম, সবার সঙ্গে দেখা করেছি, সুপারভাইজার, ঠিকাদার, সবাই এটাই বলছে যে 9 তারিখের পর এখানে আসেইনি। স্যার, ওই কথায় বলে না কপালের নাম গোপাল, লোকটার আইডেন্টিটি পেয়ে গেছে। কি পেয়ে গেছিস? স্যার, বিজয় কোটিয়াল নাম ছিল ওর, আর এই বস্তিতেই ওর বাড়ি। ওর স্ত্রী হিমাঙ্গী মেয়েকে রাখার জন্য শ্বশুর শাশুড়ের বাড়িতে গেছে এখন। আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে আসছি। স্যার, আরও কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস জানতে পেরেছি। আমি পুলিশ স্টেশনে এসেই সব বলছি। পেয়ে গেছিস? স্যার, বিজয় কোটিয়াল নাম ছিল ওর, আর এই বস্তিতেই ওর বাড়ি। ওর স্ত্রী হিমাঙ্গী মেয়েকে রাখার জন্য শ্বশুর শাশুড়ের বাড়িতে গেছে এখন। আমি ওকে আমার সঙ্গে করে নিয়ে আসছি। স্যার, আরও কিছু অদ্ভুত অদ্ভুত জিনিস জানতে পেরেছি। আমি পুলিশ স্টেশনে এসেই সব বলছি। হ্যাঁ সাহেব, আমার ভালোভাবে মনে আছে, বিজয় সেদিন এই জামা কাপড়ই পরেছিল, 9ই নভেম্বর। বিজয়, কোথায় যাচ্ছ তুমি? আজও খেয়েছো? আর কত খাবে? আর এখন যাচ্ছ কোথায়? আমি কাউকে খুন করতে যাচ্ছি, বুঝেছিস? আর তুই বেশি ট্যাঁটা করবি না, বুঝেছিস? তোকেও কেটে দেবো আমি, বুঝলি? কোথায় যাচ্ছ? আমাকে মদ খেয়ে মারতো, না খেলেও মারতো। ওর খুব মেজাজ ছিল সাহেব, সেই রাতেও রাগ করেই বেরিয়ে যায়।
এই যে বিজয় বাড়ি থেকে বেরোনোর সময় কাউকে মেরে ফেলার কথা বলছিল, এটা কি নেশার ঘরে বলেছিল, না কারোর সাথে ওর শত্রুতা ছিল? জানি না, কখনো কখনো তো আমাকেও মেরে ফেলার হুমকি দিত। আমাদের একজন সোর্স 4 জন লোককে দেখেছে যখন তোমার স্বামীকে ওরা ট্র্যাকে শোয়াচ্ছিল। তুমি কি বলতে পারো যে তারা কারা হতে পারে? আমি জানি না। হিমাঙ্গী, তুমি বলছিলে যে তোমার শ্বশুর, তোমার শাশুড়ি, তোমরা সবাই বিজয়কে খুঁজেছো, তাহলে পুলিশে কমপ্লেন করলে না কেন? এরকম স্বভাব ছিল ওর। ঝগড়া করে বেরোবে, তারপর 2-4 দিন বাড়ি ফিরবে না, বাবা মার বাড়িতেই থেকে যাবে, তারপর চুপচাপ নিজে থেকেই ফিরে আসবে। আমি ভেবেছিলাম এবারেও। কিন্তু এইবার 1.5 বছর পার হয়ে গেছে। জিতু, তুই কিছু বলবি বলছিলে না? হ্যাঁ স্যার, এনাদের বাড়ি থেকে আগেও একটা লোক নিরুদ্দেশ হয়েছিল। আর কে নিরুদ্দেশ হয়েছিল হেমাঙ্গী? আমার ওনার সাথে কখনো দেখা হয়নি। ওনার সাথে? কার সাথে? আমার ভাসুর, বিজয়ের বড় দাদা, নীলেশ দাদা। এই নীলেশ বাবু কবে থেকে গায়েব? আমার বিয়ের আগে থেকে সাহেব। তোমার বিয়ে কবে হয়েছে? 2011-তে। কিন্তু নীলেশ দাদা তো 2010 থেকেই নিরুদ্দেশ। বিজয়ই বলেছিল ওনার সম্পর্কে। স্যার, এই বিজয়ের বাবা মা নীলেশের ব্যাপারে নিশ্চয়ই কিছু বলতে পারবে। হেমাঙ্গী, বিজয়ের কাছে মোবাইল তো ছিল নিশ্চয়ই, তাই না? নাম্বার মনে আছে তোমার ওর? নাম্বার মনে আছে, কিন্তু নাম্বারটার অস্তিত্ব নেই বলে। কোনো ব্যাপার না, এটাই লিখে দাও। এই বিজয় কোথায় কাজ করতো হেমাঙ্গী? মিস্ত্রি ছিল, ওই বিল্ডিং বানায় না, ওখানেই কাজ করতো। যে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করতো বিজয়, সেখানে ওর বন্ধু তো ছিল নিশ্চয়ই। বিজয়ের 2টো বন্ধুকে আমি খুব ভালো করে চিনি, একজন ওঙ্কার প্রসাদ আর রতন রাও। ওরাও বিজয়ের মতোই মিস্ত্রি ছিল। নাম্বার। এই ওঙ্কার প্রসাদ আর রতন রাও, এদেরকে কোথায় পাবো? ওঙ্কার তো আমাদের বস্তিতেই থাকে সাহেব। বিজয়কে যখন পাওয়া যাচ্ছিল না, ওই সাহায্য করেছিল। হরিহরণ বাবু, আগে আমি আপনার বৌমা হেমাঙ্গী, ও আপনার ছেলে বিজয় সম্পর্কে কিছু বলেছে? বলেছে। আপনার বৌমা আপনার বড় ছেলে নীলেশের ব্যাপারেও বলেছে আমাদের। আগে নীলেশ চলে গেছে, এরপরে বিজয়। এখন বিজয়ের ব্যাপারে এমন খবর এলো যে ওর কিছু একটা হয়েছে। লতা দিদি, এই ওঙ্কার কোথায় গেছে জানো? জানি না হিমাঙ্গী, সকাল থেকে তো তালা ঝুলছে। আমি সাইটেও গিয়েছিলাম, কিন্তু ওখানে বলল কাজেই যায়নি। গ্রামে ঠামে গেছে হয়তো। শুভ্রদাকে জিজ্ঞেস করে দেখো। এই শুভ্রটা কি আবার? আমাদের সবার বাড়িওলা। এই নীলেশ 2010 থেকে নিখোঁজ। হ্যাঁ, ও একদিন কাজে গেল আর ফিরলো না। কোথায় কাজ করতো নীলেশ? ওই হাইওয়েতে একটা হোটেল আছে না, মীনাক্ষী, ওটা যখন তৈরি হচ্ছিল সেখানে ইট বিছানোর কাজ করতো। আর আপনারা নীলেশের নিখোঁজ হওয়ারও কোনো কমপ্লেন করলেন না কেন? তখন তখন বিজয় এত মদ খেত না, ও খুঁজছিল ওর বর্দার নীলেশকে। বিজয় খুঁজে পেল না, আর তারপরে বিজয় নিজেই নিখোঁজ হলো। আপনি বলুন আসল ব্যাপারটা কি? ভয় পাচ্ছেন কেন পুলিশকে? আচ্ছা, 2010-এ যখন নীলেশ নিখোঁজ হলো, তারিখ মাস কিছু মনে আছে? আগে 7 বছর হয়ে গেছে তো, এখন আর তেমন মনে নেই। আসুন স্যার। স্যার, মনে হচ্ছে স্যার বাড়ি ছেড়ে চলে গেছে। ফোন ট্রাই করছি, সুইচ অফ বলছে। ও এইভাবে কি করে যেতে পারে? আমাকে তো বলেনি কিছু। হেমাঙ্গী, এই ওঙ্কার কি বিজয়ের ভালো বন্ধু ছিল? হ্যাঁ, ওর যখন কোনো খবর পাচ্ছিলাম না, সবার আগে এখানেই এসেছিলাম ওঙ্কারের কাছে জানতে। ওঙ্কার, ওঙ্কার। কি হলো হিমাঙ্গী? বিজয় সারা রাত বাড়ি ফেরেনি। আরে খেটে কোথাও পড়ে আছে দেখো। একটা কাজ করো, রতনকে জিজ্ঞেস করো। রতনের সাথে আমার রাস্তায় দেখা হলো, ও কিছু জানে না। বল কেমন? এই রতন, তুমি কি বিজয়কে কোথাও দেখেছো? না তো। কেন, ব্যাপারটা কি? কি হয়েছে হিমাঙ্গী? সারা রাত বাড়ি ফেরেনি বিজয়। আমি ভাবলাম তুমি হয়তো জানো ও কোথায়। না, আমি তো জানি না। আর বিজয় থাকলেই বা কোথায় থাকবে?
এ পড়ে আছে হয়তো কোথাও। তুমি ওঙ্কারকে জিজ্ঞেস করো, আমি এদিকে দেখছি। হেমাঙ্গি আজকালের মধ্যে ওঙ্কারের সঙ্গে দেখা হয়েছে? ও কি জানে যে বিজয়ের মার্ডার হয়েছে, তার ব্যাপারে আমরা ইনভেস্টিগেশন করছি? না সাহেব, আমার তো ওঙ্কারের সাথে অনেকদিন দেখাই হয়নি। এই রতন কোথায় থাকে? জানি না। শুভ্রবাবু, আপনি চেনেন রতনকে? হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করে। রতনও এখানেই থাকতো ওঙ্কারের সাথে। থাকতো মানে? এখন কোথায় থাকে ও? সেটা ঠিক জানি না স্যার, 2015 অবধি ওরা এখানে থাকতো। এগ্রিমেন্ট দেখি। এই যে স্যার। এগ্রিমেন্টে রতনের ছবি, নাম বা সাইন কিচ্ছু নেই, এরকম কেন? কারণ স্যার ও পরে এখানে এসে থাকতো। ওঙ্কার আমাকে বলেছিল যে ওরা দুজনে খুব ভালো বন্ধু, তাই আমাদের থাকতে দিই। আরও অর্ধেক ভাড়াও দিত, আর সেই জন্যই আমি কোনো কাগজপত্র তৈরিও করিনি। ওঙ্কার নিজের ফোন বন্ধ করে পালিয়েছে। নিশ্চয়ই পালিয়েছে আমাদের আসার খবর শুনে। হেমাঙ্গি, পরিষ্কার করে বলো, তুমি তোকে কিচ্ছু বলনি না আমাদের ব্যাপারে? না সাহেব। তাহলে সমস্যা কোথায়? তোমার স্বামী নিখোঁজ পুরো 1.5 বছর হয়ে গেছে, আর তুমি কোনো কমপ্লেনই করনি? এই 1.5 বছর ধরে আমি অপেক্ষা করছি সাহেব, যে আজ আসবে কাল আসবে, আমার মেয়ে তার বাবাকে পাবে। ও আমার সাথে জন্তুর মতো আচরণ করত। আর আপনি ঝামেলার কথা বলছেন, ঝামেলা যা হওয়ার হয়েই গেছে সাহেব। আমার স্বামী আর কখনো ফিরবে না, আমার মেয়ে তার বাবাকে কখনো পাবে না। এই কেসটা একটা অদ্ভুতভাবে শুরু হয়েছিল, আরো অদ্ভুত দিকে মোড় নিচ্ছে। এই বিজয় কোটিয়া 2015 মিসিং হয়, মারা যায়, আর 1.5 বছর পর্যন্ত এর কোনো মিসিং কমপ্লেন ফাইলে নথিভুক্ত হয়নি। আর স্যার এই যে বিজয় কোটিয়ানের দাদা নীলেশ কোটিয়ান 2010 থেকে গায়েব, 7 বছর হয়ে গেছে, কিন্তু ওর জন্য কোনো মিসিং কমপ্লেন করেননি। আর এই ওঙ্কার প্রসাদ বিজয়ের খুব ভালো বন্ধু, ও আজ সকাল থেকেই নিখোঁজ স্যার। ওর মোবাইলটাও সুইচ অফ বলছে। আর এই ওঙ্কারের সঙ্গে বিজয়ের যে আরেকটা বন্ধু থাকতো, ওঙ্কার রাও, ও গত 1 বছর থেকে উধাও। ওর তো কোনো ছবিও নেই আমাদের কাছে। স্যার এই বিজয়ের ওয়াইফ হেমাঙ্গি, ওর উপর সন্দেহ হচ্ছে, স্ট্রং ডাউট। আই মিন, একজন স্বামী যে নাকি গায়ে হাত তুলতো, তার হঠাৎ গায়েব হয়ে যাওয়া, একদিক থেকে তো ও মুক্তি পেয়েছে। কিন্তু স্যার ও যখন জানতে পারলো যে আমরা বিজয়ের বিষয়ে খোঁজ করছি, অবাক হয়ে গেল। স্যার আমার মনে হচ্ছে হেমাঙ্গি বিজয়কে টেক অফ করিয়েছে, তারপর ওঙ্কার গায়েব হয়ে গেল। স্যার আই থিঙ্ক বিজয়ের কেসে এই ওঙ্কার আর হেমাঙ্গি দুজনেই ইনভলভ। হিমাঙ্গির উপর তোমার সন্দেহ এই জন্য হয়েছে কেননা 1.5 বছর পর্যন্ত না ওর স্বামীকে ও খুঁজেছে, না ওকে খোঁজার জন্য পুলিশের কোনো সাহায্য নেই। বিজয় কোটিয়ার মিসিং হওয়ায় আমরা হিমাঙ্গিকে সন্দেহ করতেই পারি, কিন্তু আবার নীলেশের গায়েব হওয়ার জন্য? স্যার বিজয় আর হেমাঙ্গির বিয়ে 2010-এ হয়েছে, কিন্তু নীলেশ তো 2010-এর আগেই গায়েব হয়েছে। স্যার চন্দ্রভিকারী বলছিল ওখানে নাকি 4 জন ছিল যারা বিজয়কে ট্র্যাকে শুইয়েছিল। স্যার এখনো পর্যন্ত আমরা বিজয়ের শুধু 2টো বন্ধুকেই খোঁজ করতে পেরেছি। একজন তো এই ওঙ্কার প্রসাদ, আরেকজন হলো রতন রাও, যার ছবি আমাদের কাছে এখন অবধি নেই। স্যার এই 4 জনের মধ্যে ওঙ্কারের থাকার চান্স আছে। যখনই ও জানতে পারলো যে আমরা জেনে গেছি, অমনি পালিয়ে গেল। এই বিজয় কোটিয়ার ফোন রেকর্ডস বার করো, হতে পারে এর মধ্যে রতন রায়ের নাম্বারও থাকবে। স্যার আমি বিজয় কোটিয়ানের দাদা নীলেশ কোটিয়ানের ব্যাপারটা দেখছি। হাইওয়ের কাছে মীনাক্ষী হোটেলের কনস্ট্রাকশনে ও কাজ করত, বিল্ডিংটা তো কমপ্লিট হয়ে গেছে। স্যার মনে হচ্ছে 2010-এর কনস্ট্রাকশন লিস্টে এই নীলেশের নাম নিশ্চয়ই থাকবে। আর আমার মনে হয় আমাদের 2010-এর যতই রেলওয়ে ট্র্যাকের অ্যাক্সিডেন্ট কেস আছে সব বার করা উচিত। হতে পারে 2015-এ যেটা বিজয়ের সাথে হয়েছিল, ওইটাই 2010-এ নীলেশের সাথে হয়েছিল। এই অদ্ভুত ধরনের কেসে সবকিছু সম্ভব। এই কেসটা জটিল পথে এগোচ্ছে, হতে পারে ভিখারি চন্দ্র ছোট্ট সূত্র, কোনো বড় ঘটনার সূত্রপাত। হ্যাঁ স্যার বলুন। সাল 2010, 2010-এ যতগুলো ট্রেন অ্যাক্সিডেন্ট আছে আপনাদের ব্যুরো সেকশনে, সবগুলোর ফাইল আমার চাই। তার জন্য আমাকে কিছু সময় দিতে হবে। আসলে 7 বছর পুরনো রেকর্ডস তো। ঠিক আছে মুকেশ স্যার। জিতেশ ওঙ্কার প্রসাদকে খুঁজে বার কর। এ সব কিছু জানে, সেজন্য আমরা আসতেই কোনো গর্তে ঢুকে পড়েছে। আর এই হিমাঙ্গির উপরে নজর রাখ, আমাদের সন্দেহ এরও ইনভলভমেন্ট আছে। স্যার আপনি চিন্তা করবেন না, এই কেসটা আমার জন্য খুব স্পেশাল। সব উল্টো দৌড় চলছে, এরকম প্রথমবার হচ্ছে তাই না, যে আমার দেওয়া খবর অনুযায়ী একটা কেস তৈরি হচ্ছে।
নাম্বার দুটো মেসেজ করছি, এই দুটো নাম্বারই সুইচ অফ বলছে, কিন্তু দুজনেরই রেকর্ডস আমার চাই। কনজিউমার ফর্ম থেকে সাপোর্টিং ডকুমেন্টস সব কিছু আমার চাই। হ্যাঁ হ্যাঁ, 2015-ই রেকর্ডস চাইছি আমি। এ তো ওমকার, আমার এখানেই কাজ করে, গত দুদিন ধরে কাজে আসেনি। শোনো দাদা, একটা কথা বলি, এই ওমকার মার্ডার কেসের সঙ্গে যুক্ত থাকতে পারে। 2015-র কেস। তুই পদ্মাগরের সঙ্গে দেখা কর, বহু বছর ধরে ও আলাদা আলাদা কনস্ট্রাকশন সাইটে কাজ করছে, হয়তো ও বলতে পারবে এই ওমকার কোথায় আছে। আর ও শিওর রতনকে চেনে। এই পদ্মাকরকে কোথায় পাবো? ও তো এখানেই দোতলাতে কাজ করছে। হোটেলের মালিকই বলতে পারবে যে হোটেল কোন কনস্ট্রাকশন কোম্পানি বানিয়েছে, আর সেখান থেকে আপনি লেবার সাপ্লায়ারের কন্ট্যাক্ট পেয়ে যাবেন। যদিও এটা 7 বছর পুরনো ব্যাপার, 2010-এর। হ্যাঁ পরাগবাবু, 2010। ওই সময় সাইটে কাজ করতো নীলেশ কোটিয়ান, তাকে খুঁজছি আমরা। তো 7 বছর আগে তো যেতেই হবে। আপনি হোটেলের ওনারের সাথে একবার কথা বলুন প্লিজ। আমাকে 2 দিনের সময় দিন ম্যাডাম। আজকে সন্ধে পর্যন্ত। আসলে আমরা নীলেশ কোটিয়ানের ভাই বিজয় কোটিয়ানের কেসটাতে 1.5 বছর পিছিয়ে রয়েছি, আর নীলেশ কোটিয়ানেরটা তো প্রায় 7 বছর লেট। পদ্মাকর, হ্যাঁ আমি পদ্মাকর। তুমি ওমকার প্রসাদ আর রতন রাওকে চেনো? হ্যাঁ, দুজনকেই চিনি, আমাদের মতোই কাজ করে। কেন, কি হয়েছে? ওমকার প্রসাদকে পাওয়া যাচ্ছে না, আর রতন রাওরও কোনো খোঁজ নেই। বলতে পারো ওরা কোথায় আছে? আরে কার্তিক, হ্যাঁ ওমকারের ব্যাপারে জিজ্ঞেস করছে। আরে ভাই, ও তো 2 দিন ধরে কাজেই আসেনি। হ্যাঁ, সেটা আমি জানি। ব্যাপারটা কি? আর তুমি কে? আমি হলাম পুলিশের লোক। আচ্ছা শোনো, আনুমানিক 1.5 বছর আগে একজন লেবার নিখোঁজ হয়েছিল, বিজয় কোটিয়াল। ওকে চেনো? দীপাবলির সময়। হ্যাঁ বিজয়কে তো, হ্যাঁ আমি চিনি। ওর বড়দা নীলেশ, ওকেও তো কয়েক বছর ধরে খুঁজে পাওয়া যায়নি, আমরা তো জানি। নীলেশও আগে আমাদের সঙ্গেই কাজ করতো। দেখ ভাই জিতু, তুই তোর পুলিশ অফিসারদের বলে দে, যদি এই ওমকার প্রসাদ কিছু করে পালিয়ে টালিয়ে যায়, তাহলে ও ঠিক মধ্যপ্রদেশেই যাবে। মধ্যপ্রদেশ তো অনেক বড় জায়গা। দেখো, আর কিছু আমি বলতে পারবো না। যতদূর আমার মনে আছে, ও আগে ওখান থেকেই আসতো। ঠিক আছে। আর এই রতন রাও? এই রতনকে তো অনেক দিন ধরেই দেখিনি আমরা, অনেক দিন হয়ে গেছে। আচ্ছা, যদি রতনের কথাই বলা যায়, ওর বাড়ি কোন দিকে? ও তো বল না তুই। আরে তুই রতনকে ভুলে গেছিস নাকি? আরে ও তো ওই সাইডটা থাকে। আরে ওই কি যেন জায়গাটা, ওই অন্ধ্রতে। হ্যাঁ, আমি শুনেছি যে এই বিজয় নাকি মার্ডার হয়েছে, সত্যি নাকি? হ্যাঁ হয়েছে তো। আর একটা কথা, এই বিজয় কোটিয়ালের স্ত্রী হেমাঙ্গী আছে না, পুলিশ ওকে সন্দেহ করছে। এই বিজয়ের মার্ডারের পেছনে ওর স্ত্রীর হাত থাকতে পারে। তাই নাকি? তা ব্যাপারটা কি হয়েছে? একজন প্রমাণ আছে যে 2015 দীপাবলির রাতে 4 জনকে দেখেছিল এই বিজয় কোটিয়ালকে ট্রেন লাইনে শুইয়ে দিতে। ওদের মধ্যে বিজয়ের 2 জন বন্ধুকে আমরা চিনে গেছি, একজন ওমকার প্রসাদ আর একজন রতন। এই বাকি 2 জনকে তোমরা কি বলতে পারো? আমরা কি করে বলবো? আমাদের তো এটা শুনেই ভয় করছে যে আমাদের বিজয়ের মার্ডার হয়ে গেছে। আর ভাই জিতু, তুই এই হিমাঙ্গির থেকে একটু দূরেই থাকিস, খুব চালাক মহিলা কিন্তু। ও চালাক তো, তোর এতে কি সমস্যা? দেখ, যখন থেকে বিজয় নিখোঁজ হয়েছে না, তখন থেকে পাড়ার লোক, সাইটের লোক সব একই কথা বলছে যে হিমাঙ্গি বিজয়ের থেকে নিস্তার পেতে চাইতো, আর ব্যাস সেই জন্য ওর স্বামীকে ওর রাস্তা থেকে হটিয়ে দিল। স্যার, আরও একটা ফাইল 2010-এর অ্যাক্সিডেন্টের। স্যার, আরও একটা ফাইল 2010-এর অ্যাক্সিডেন্টের। নভেম্বর 2015 সন্ধে বিজয় কোটিয়ার ফোনের শেষ কল এই রতন রাও। আর তারপর থেকেই রতনের ফোন সুইচ অফ হয়েছিল। তবে এই 2 বন্ধুর মধ্যে কিন্তু বেশ কথা হতো স্যার, ওমকারের সাথেও। এই বিজয় কোটিয়ার খুনের কেসে এখন এই ওমকার আর রতন দুজনেই আমাদের প্রাইমারি লিঙ্ক, এটায় কোনো মতভেদ নেই। ওমকার আন্ডারগ্রাউন্ড স্যার, হেমাঙ্গের রেডারে রয়েছে।
যদি রতনের খোঁজ করতে পারি তাহলে বোধহয় আমরা এই কেসের নেক্সট লেভেলে পৌঁছতে পারবো। আর বিজয়ের বড় ভাই নীলেশ, ওর কেসে কি প্রোগ্রেস? অরুণাপুরম রেলওয়ে থেকে 2010-এর সমস্ত অ্যাক্সিডেন্টের ফাইল আমরা পেয়ে যাবো স্যার। অঞ্জলি মীনাক্ষী হোটেলে কনস্ট্রাকশনের সুপারভাইজারকে ট্র্যাক করছে, যেখানে এই নীলেশ আগে মজদুরি করতো নাকি। লেগে থাক জিতু, ছাড়বি না। যে প্রশ্নগুলো ওঙ্কারকে আমরা করতাম সেই এক প্রশ্নগুলো একেও কিন্তু করতে হবে। তবে স্যার মধ্যপ্রদেশে আমার 4 জন লোককে কাজে লাগিয়ে দিয়েছি, যারা আলাদা আলাদা জায়গায় ওমকার প্রসাদকে খুঁজে বেড়াচ্ছে। আর গুন্টুরের দিকে একটা টিম পাঠিয়ে দিয়েছি রতনকে খোঁজার জন্য। 2010-এ টোটাল কতজন ট্রেন অ্যাক্সিডেন্টে মারা গেছে? 68টা ফাইল আছে ম্যাডাম, সবই রেলওয়ে ট্র্যাকে অ্যাক্সিডেন্টের ফাইল ম্যাডাম। এদের মধ্যে বেশিরভাগই মাতাল অথবা নেশাখোর, যারা নেশার ঘোরে ট্র্যাকে পড়ে গেছিল। কিছু সুইসাইড কেসও আছে ম্যাডাম। প্রতি বছর হাজারের উপরে লোক রেলওয়ে ট্র্যাকে মারা যায়। এর মধ্যে বেশিরভাগ কেস আনন্যাচারাল অ্যাক্সিডেন্টাল কেসেই ফাইল হয়ে থাকে। কোনো কোনো লাশ বেওয়ারিশ হয়ে পড়ে থাকে, যাদের অন্ত্যেষ্টিক্রিয়া রেলওয়ের দ্বারাই হয়ে থাকে। কখনো কখনো, যেমনকি এই কেসটায়, মার্ডারকে অ্যাক্সিডেন্টের রূপ দিয়ে এই নৃশংস খুনকে অ্যাক্সিডেন্টের ফাইলে চেপে দেওয়া হয়। দিন চলে যাওয়ার সাথে সাথে এটা পরিষ্কার যে বিজয় কুটিয়ার কেসটা একটা মার্ডার কেস। আর 2010-এর ফাইলের মধ্যেও আমাদের বিজয় কুটিয়ার কেসের মতন অনেকগুলো কেস পাওয়া গেছে, আর তার মধ্যেও হয়তো মার্ডারকে অ্যাক্সিডেন্টের রূপে দেখানো হয়েছে। আর এই কেসটা ছিল বিজয়ের বড় ভাই নীলেশ কুটিয়ার কেস। স্যার 2010-এর 68টা কেসের মধ্যে থেকে একটাই কেস রয়েছে যেটা ডাউটফুল। এটা সেপ্টেম্বর 2010-এর কেস। আর স্যার এই কেসটাতেও বডি একই রকম, শুধু মাথাটা ট্রেনের তলায় কাটা পড়েছে, একদম বিজয় কোটিয়ানের কেসের মতো। আর স্যার এই 2010-এর কেসটাও অরুণাপুরম আর হিমগুড়ির মাঝখানেই হয়েছে। বিজয়ের বডিও এই ট্রাকেই পাওয়া গেছে। এখন হয়তো আমরা একটা নয়, দুটো মার্ডার কেসের মুখোমুখি হচ্ছি। নীলেশ কুটিয়া আর বিজয় কুটিয়া, এই দুই ভাইয়ের 5 বছরের পার্থক্য। হতে পারে দুজনের হত্যাকারী এক। আর স্যার মোডাস অপারেন্ডি তো সেমই আছে। এই মোডাস অপারেন্ডি, যেটা এইভাবে মানুষকে খুন করার পদ্ধতি, হয়তো ওই 4 জন খুনি হয়তো আরো কিছু লোককে মেরেছে। স্যার আমি নীলেশ আর বিজয়ের প্যারেন্টসকে ওর ছবি দেখাবো। যদিও এই অবস্থায় আইডেন্টিফাই করা খুবই চাপের, তাও একবার ট্রাই করে দেখি। যদি নীলেশের জামা কাপড় ছিনে নেয়, আর একটু ভালো করে মনে করার চেষ্টা করুন তো। আপনার ছেলে নীলেশ সেপ্টেম্বর মাসে উধাও হয়েছিল 2011। ও যখন শেষবার বাড়ি থেকে বাইরে বেরিয়েছিল তখন কি এই রঙের জামা কাপড় পরেই বেরিয়েছিল? হরিবাবু, পার্বতী দেবী, এমন কি কেউ আছে যে নীলেশের ব্যাপারে আরো কিছু ইনফরমেশন দিতে পারে, যে ওর কাছে ছিল? ওর সবচেয়ে কাছের মানুষ তো আমরাই, আর আমরা এখন বুড়ো হয়ে গেছি। 7 বছর আগের কথা এখন সব ঝাপসা হয়ে গেছে। নীলেশকেও এভাবেই মেরেছে? কারা ওরা? পার্বতী দেবী, সেটা তো আমরা জানি না। হ্যাঁ, কিন্তু যেভাবে বিজয়কে খুন করা হয়েছে রেলওয়ে ট্র্যাকে শুয়ে, ঠিক সেইভাবে এই মানুষটাকে হত্যা করা হয়েছে। এবার আমাদের এটা মনে হচ্ছে যে সেপ্টেম্বর 2010-এর এই লাশটা আপনার বড় ছেলে নীলেশের কিনা। আচ্ছা, আপনাদের কি কোনো পুরনো বংশগত শত্রুতা রয়েছে যার জন্য আপনাদের 2 ছেলেকেই এইভাবে মেরে ফেলা হয়েছে? আমাদের মতো গরিবদের কিসের বংশ, কিসের শত্রুতা? আমরা খালি পেটে জাগি, নিজেদের রক্ত জল করে রোজগার করি, তারপরই দুমুঠো ভাত পেটে পড়ে। আমাদের কি ক্ষমতা আছে কারোর সাথে ঝগড়া করার? সরি ম্যাডাম, একটু টাইম লাগলো আমাদের হোটেলে কনস্ট্রাকশন কোম্পানির কাছে পৌঁছতে, কিন্তু লেবার সুপারভাইজারের সঙ্গে কথা হয়ে গেছে। থ্যাংক ইউ পরাগ বাবু, আপনি ওই সুপারভাইজারের নাম্বারটা ফরওয়ার্ড করুন তাড়াতাড়ি। হ্যাঁ ম্যাডাম, আমি এক্ষুনি ফরওয়ার্ড করছি। ওই লেবার সুপারভাইজারের নামটা কি? লেবার সুপারভাইজারের নাম হলো গিরিশ কিনি। হ্যালো হ্যালো, আপনি কে বলছেন? আমি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অঞ্জলি শেট্টি বলছি, ক্রাইম ব্রাঞ্চ থেকে। কি ব্যাপার ম্যাডাম? গিরিশ 2010-এ হাইওয়ের ওপর হোটেল মীনাক্ষীর কনস্ট্রাকশন চলছিল, ওখানে তোমার একটা লেবার কাজ করতো।
নীলেশ কোটিয়ান। নীলেশ কটিয়াল ওই মাগিয়ালির? না, এইটা দেখে তো বলতে পারবো না যে এটা নীলেশ কটিয়াল। মানে দেখতে দেখতে 7 বছর হয়ে গেল, কত মজদুর এলো গেল, আর এর মধ্যে এর মুখটাও ভালো করে। গিরিশ, এটা মার্ডার কেস। যেমন ভাবে নীলেশের ছোট ভাই বিজয়ের মার্ডার হয়েছে 2015-তে, আর ঠিক একই রকম ভাবে 2010-এ নীলেশের মার্ডার হওয়ার সম্ভাবনা। দেখুন, অতি ছোটখাটো মজদুরকে খুন করে কে কি পাবে? সেটাই তো আমরা জানতে চাইছি গিরিশ। আর শুধু সেটাই নয়, আমাদের সন্দেহ যেমন ভাবে ওরা এই 2 ভাইকে মেরেছে রেলওয়ে ট্র্যাকের ওপর ফেলে, সেইভাবে ওই লোকগুলো আরো অনেক লোককে মেরেছে হয়তো। আচ্ছা গিরিশ, একটা কথা বলো, এই যে মীনাক্ষী হোটেলের কনস্ট্রাকশন সাইট ছিল যেখানে নীলেশ কাজ করত, ওখানে কি কারোর সাথে ঝগড়া হয়েছিল যাতে ও ছোট ভাই বিজয় ইনভলভ ছিল? না ম্যাডাম, এরকম কোনো ব্যাপার নয়। নীলেশ একেবারে সাদাসিধে গ্রাম্য ছেলে। হ্যাঁ, যখন ও নিখোঁজ হয় তারপরে ওই কবিতা আসতো এর সম্পর্কে জিজ্ঞেস করতে। কে এই কবিতা? গিরিশ দাদা, হ্যাঁ, নীলেশ আজকেও কাজে আসছেনি। তো আমি কি করব? 2 দিন হয়ে গেল। আপনাকে বলেছিল ছুটিটা কেন নিচ্ছে? যদি আমাকে বলতো, সকালে তুমি যখন জিজ্ঞেস করলে তখনই যা বলার বলতাম। 5 বার জিজ্ঞেস করলে কি অন্য উত্তর দেবো আমি? গিরিশ, এই কবিতাকে কোথায় পাবো? যখন ও শেষবার জিজ্ঞেস করতে এলো নীলেশের সম্পর্কে, সেই দিন থেকে এই কবিতাও নিখোঁজ। কি হচ্ছে এটা গিরিশ? কবিতা ওই দিন গায়েব হলো। কেউ যদি কিছু না বলে কাজেই না আসে তাহলে তো গায়েবই হলো, তাই না? তোমার এতটুকুও খারাপ লাগলো না? তোমারই সাইড থেকে 2 জন গায়েব হয়ে গেল হঠাৎ, তার মধ্যে একজন মহিলা। পুলিশে কমপ্লেন করতে পারতে। ম্যাডাম, এরা সামান্য মজদুর, আর এদের পক্ষে না হঠাৎ করে কাজ ছেড়ে চলে যাওয়া, তারপরে কিছুদিন পরে কাজ চাইতে হঠাৎ ফিরে আসা, এগুলো সাধারণ ব্যাপার। আচ্ছা এটা বলো গিরিশ, এই কবিতা সম্পর্কে কোথায় গেলে খোঁজ পাবো? ওই মাগিয়ালি আছে না, ওখানকার চিত্রপুরী বলে বস্তি আছে, ওখান থেকে আসতো এই কবিতা। আর হ্যাঁ, মহারাষ্ট্রিয়ান। কোনো ছবি টবি নাম্বার আছে তোমার কাছে? ফটো কোত্থেকে পাবো ম্যাডাম? স্যার, কোথাও এই বিজয়া নীলেশের মতো কবিতাকে মেরে ফেলা হয়নি তো? এই চন্দ্র ভিখারি আমাদের ঝোলায় কি দিয়ে গেল? কোনো খুনের টিপ নাকি খুনিদের বিবরণ? স্যার, এটা পুরো রিলে রেসের মতো হচ্ছে। একটা মিসিং কমপ্লেন অন্যদিকে ইশারা করছে, আর একটা মার্ডার কেস অন্য মার্ডারের কথা বলছে। স্যার, আই থিঙ্ক কবিতাকে চিত্রাপুরী বস্তিতে খোঁজা উচিত। হয়তো ও নীলেশের খুনের ব্যাপারে কিছু বলতে পারে, আর নীলেশের কেস হয়তো বিজয়ের খুনির কাছে আমাদের নিয়ে যেতে পারে। রতন রাও আর ওমকার প্রসাদ, এরা কোথায় পালিয়ে বেড়াচ্ছে? স্যার, ট্র্যাকিং চলছে স্যার। খোঁচরদের দল তাদের কাজে লেগে রয়েছে। অপারেশন কবিতা। কিন্তু মাথায় রেখো, রিলে রেসের এই ব্যাটন এমনভাবে আমাদের হাতে আসা দরকার যেটা নিয়ে আমরা গন্তব্যে পৌঁছতে পারি। এটা না হয় যে সমস্ত খেলোয়াড় আলাদা আলাদা দৌড়ে, কেউ ট্র্যাকে কেউ স্টেডিয়ামে। ব্যাস একটা সূত্র যদি পাওয়া যায়, এই সমস্ত কেসগুলোকে জুড়িয়ে নেওয়া যাবে। মার্ডার আর মিসিং কেসেস। জানি না এই রেলওয়ে ট্র্যাকে আর কত লাশ বিছানো আছে। আপনি কবিতাকে চেনেন? আপনি কোনো কবিতাকে চেনেন? কনস্ট্রাকশন সাইটে কাজ করতো কবিতা, মহারাষ্ট্রের মেয়ে। হ্যাঁ, কবিতা। হ্যাঁ, ভালো করেই চিনি এই কবিতাকে। পুরো নাম কি কবিতা? বিয়ের আগে তো ছিল কবিতা মোরে, আর বিয়ের পর হয়েছে কবিতা মালগি। আচ্ছা, তো ওর স্বামীও আছে। কোথায় থাকে ও? আপনারা জানেন না? আর এই 2009-তে ওর স্বামী হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। নিখোঁজ হয়ে গেছে? কোথা থেকে? চিত্রাপুরী থেকে? হ্যাঁ, আরে 1 নম্বরের মাতাল ছিল। একদিন বাড়ি গেছিল নেশা করতে, আর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল। ওর স্বামীর পুরো নামটা কি? দয়ানন্দ মালগি। ম্যাডাম, এখানেই আমাদের সঙ্গে সাইটে মজদুরি করতো, আর এই কবিতার গায়ে এত হাত তুলতো, জানোয়ারের মতো মারতো। কিন্তু কেউ কখনো পুলিশে কমপ্লেন করায়নি এই মারপিটের ব্যাপারে। আরে স্বামী স্ত্রী ঝগড়ার মধ্যে কেউ পুলিশকে আনে নাকি? আর ঠিক এই কথাটা ভেবে না জানি কত মহিলা প্রাণ হারায়। বাদ দিন, গৌরী দেবী এই কবিতাকে কোথায় পাবো সেটা বলুন। কি ম্যাডাম, আরে ওর স্বামী দয়ানন্দ নিখোঁজ হওয়ার পর এই বছরখানেক পরে কবিতাও এখান থেকে চলে গেল। বস্তিতে কেউ তো থাকবে যার সঙ্গে সম্পর্ক আছে ওর। হ্যাঁ হ্যাঁ, কবিতার একজন বিশেষ বান্ধবী ছিল, নাফিসা। নাফিসা?
ও আছে নাকি ও নিখোঁজ? আরে না না ম্যাডাম, এখনো পর্যন্ত আছে। মানে এই চিত্রপুরীতে নয়, এই পাশেই ওই যে বস্তিটা আছে না, ওই বস্তিতেই থাকে। আরে গত সপ্তাহে আমি গেছিলাম না বাজারে, সেখানেই দেখেছি ওকে। আপনার কাছে নাম্বার আছে ওর? নম্বর নেই। আজকের পর থেকে আপনি রোজ মাগেহারলি যাবেন, আর ওখানে গিয়ে আপনি নাফিসার জন্য অপেক্ষা করবেন। যখনই নাফিসাকে দেখবেন আপনি তাড়াতাড়ি খবরটা আমাদেরকে দেবেন। ঠিক আছে ম্যাডাম। আবে এই জিতু, একটা সামান্য টিপ কি নিয়ে চলে এলি? আমাদের তো পুরো ক্রাইম ব্রাঞ্চকে ছুটি করতে হলো, কিন্তু একটা ক্লু আমাদের হাতেও এলো না। হাতেই ছিল স্যার, এই রতন আমাদের হাতেই ছিল, কিন্তু উড়ে গেছে। উড়ে গেল মানে? কোথা থেকে উড়ে গেল? 2 মাস আগে থেকেই এ আর কে মার্গ পুলিশ স্টেশনে বন্ধ ছিল, গত পরশু জামিনে ছাড়া পায় আর এখান থেকে চলে যায়। চার্জ কি ছিল এই রতনের ওপর? ফুল মার্ডারের। তার মানে হিস্ট্রি শিটার। এ বেটা জেলে বসেছিল আর আমরা ওকে পাগলের মতো বাইরে খুঁজছিলাম। স্যার এবার ডাবল শকের জন্য তৈরি হয়ে যান। এই রতন রাওর সাথে যে আরেকজন দ্বিতীয় লোকটা ছিল না, ওমকার প্রসাদ, সেটাও হিস্ট্রি শিটার নাকি? একদম। এই রতনের সাথে ওই মার্ডার কেসে ভেতরে ছিল, আর এই ওমকারও মাত্র 3 সপ্তাহ আগে জামিন পায়। এটা তো বাড়াবাড়ি হলো। আমরা কি করে জানলাম না যে আমাদের যে দুজন প্রাইম সাসপেক্ট তারা দুজনেই হিস্ট্রি শিটার? ওমকার প্রসাদ আর রতন রাও দুজনেই হিস্ট্রি শিটার আর মার্ডার কেসে ভেতরে আছে। এখন তো এটা পরিষ্কার যে নীলেশ আর বিজয়কে এরাই খুন করেছে। আর কবিতার স্বামী দয়ানন্দ, যে 2009 থেকে গায়েব, এটা তো নয় যে ওর আনন্যাচারাল অ্যাক্সিডেন্ট কেসের ফাইল হয়েছে, কিন্তু আসলে তারও মার্ডার হয়েছে। এই হিমাঙ্গীকে ধরি চলুন স্যার, চুপচাপ বসে নাটক দেখছে এখানে, একবারের জন্য কিন্তু মুখ খোলেনি। ওর স্বামীর দুজন প্রিয় বন্ধু ওমকার প্রসাদ আর রতন রাও, ওরা দুজনেই হিস্ট্রি শিটার ছিল। স্যার এরকম নয় তো বিজয় আর নীলেশ, এদের দুজনের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা বিবাদ হয়েছিল? হয়তো এই বিজয় নিজের দাদা নীলেশকে খুন করেছিল প্রথমে, তারপর অন্য কেউ বিজয়কে মেরে ফেলেছিল। এমন কিছু হয়নি ম্যাডাম। আমি সবার আগে বিজয় আর নীলেশ এদের দুজনের শত্রুতার ট্র্যাক প্রথমেই চেক করে নিয়েছিলাম। শুধু ভালো করে না, আরো ভালো করে দেখা উচিত ছিল। ওঙ্কার আর রতন, এই দুজনের কেসটাতেও তুই ভালো কিছু করতে পারিসনি। মিস্টেক হয়ে গেছে ম্যাডাম। কাজটা কিন্তু একদমই ঠিক হয়নি জিতু, মন দিয়ে কাজ করবি কিন্তু এইবার। মানুষ স্যার, ভুল তো হতেই পারে, কিন্তু ভুলটা কি করে হলো সেটাই বুঝতে পারছি না। এই পদ্মাকর আর কার্তিক, এরা দুজনে ওমকারকে অনেক বছর ধরে চেনে, আর ওরা ওর হিস্ট্রি জানবে না? এক্সকিউজ মি স্যার। ম্যাডাম, আপনার বন্ধু গৌরী বলল আপনাকে ফোন করতে। তুমি নাফিসা বলছো? হ্যাঁ ম্যাডাম, নাফিসা শেখ আমার নাম। কবিতা মালগি ওরফে কবিতা মোড়েকে খুঁজছি আমরা। তোমার বন্ধু ছিল না ও? কবিতা তো এখনো আমার বন্ধু। কোথায় থাকে এই কবিতা? সোলাপুরে। সোলাপুরে? ওখানেই তো থাকে। যখন ওর স্বামী দয়ানন্দ হারিয়ে গেল, তারপর নীলেশও, তখন কবিতা সোলাপুরে ফিরে গেল। কবিতাকে কি বলবো আপনাকে ফোন করতে? না না নাফিসা, তুমি একটা কাজ করো, আপাতত কবিতার ফোন নাম্বারটা দিয়ে দাও। কিন্তু কি ব্যাপার? তুমি ক্রাইম ব্রাঞ্চে এসে আমার সাথে দেখা করো, তারপর আমি সব বলছি, কিন্তু আগে তুমি আমায় কবিতার ফোন নাম্বারটা দাও। ঠিকানাও আছে ওর বাড়ির। ফোন করার কথা তো চিন্তাও করো না এই কবিতাকে। একটা টিম নাও আর সোজা সোলাপুর পৌঁছে যাও ওর অ্যাড্রেসে, আর উঠিয়ে নাও কবিতাকে। রাইট স্যার। স্যার আমি আর কে মার্গ পুলিশ থানার সঙ্গে কথা বলছি। এই ওমকার আর রতন যে মার্ডার কেসে ভিতরে গেছিল, সেই কেসটাকে স্টাডি করছি। হতে পারে দুজনের ব্যাপারে কোনো লিড পেয়ে যাই। সমস্ত কেসগুলোকে নিজের দখলে আর হাতে রাখতে হবে, আর যে সব কিছু বুঝেও না বোঝার ভান করে আছে তার তো ব্যান্ড বাজাতে হবে। ইনফরমেশনের একটা ছোট্ট সূত্র একটা ডুবন্ত কেসকে বাইরে আনলো, আমাদের অনুসন্ধানের নৌকোকে এগিয়ে নিয়ে গেল, কিন্তু তীর এখনো অনেক দূর। আমাদের একের পর এক জটিল প্যাচের মুখোমুখি হতে হচ্ছিল। সোলাপুর পৌঁছতে পৌঁছতে এই সমস্ত প্রশ্ন পুরো টিমের মধ্যে ছড়িয়ে পড়ল। আমরা কি তাহলে কবিতাকে ধরতে পারবো, না সেও নিরুদ্দেশ হয়ে যাবে? 2017-তে বিগত অনেক বছরের অনেকগুলো কেসের পরিণতি ঘটাতে যাচ্ছিলাম। কাল আমরা পেশ করতে চলেছি এই কেসের দ্বিতীয় তথা শেষ ভাগ। জয় হিন্দ। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.